আমি একজন ভার্সিটি লেকচারার, আর তোমরা আমার বিয়ে ঠিক করেছো ক্লাস 10-এর একটা মেয়ের সাথে? তোমাদের মাথা ঠিক আছে? ইরফানের কথায় তার মা বিরক্ত হয়ে বলল, আমাকে কেন এসব বলছো? তোমার বাবাকে গিয়ে বলো। তাছাড়া মেয়েটার আর 1 মাস পর এসএসসি এক্সাম, এরপর কলেজে উঠে যাবে, চিন্তা করো না। ইরফান রাগে কথা বলতে পারছে না ঠিক করে। 27 বছরের তাগড়া যুবক সে। বিয়ে করবে না এমন তো বলেনি, কিন্তু তাই বলে একটা বাচ্চা মেয়েকে বিয়ে ভাবতেই পারছে না। অসম্ভব। ডান হাতের 2 আঙ্গুল দিয়ে কপাল স্লাইড করতে লাগলো। মেজাজি চুলগুলো কপাল ছুঁয়ে নেমে এসেছে। কোনোই পর্যন্ত গোটানো হাতা, কোনোই থেকে হাতার কবজি পর্যন্ত হাতার রগগুলো ফুলে ফেঁপে উঠেছে রাগের প্রভাবে। কপাল থেকে আঙ্গুল সরিয়ে ঝাঁকড়া চুলের ভাঁজে একবার হাত চালিয়ে নিজেকে শান্ত করে বৃথা চেষ্টা চালালো, তবে তাতে সফল হলো না বিন্দুমাত্র। হঠাৎই বাসা থেকে দাঁড়িয়ে কিছুটা আওয়াজ তুলে রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আই থিঙ্ক তোমার আর বাবার ব্রেইন ড্যামেজ হয়েছে, তাই একটা বাচ্চা মেয়েকে আমার কোলে তুলে দিতে চাইছো। রেডি হয়ে থেকো, আমি তোমাদের ডক্টরের কাছে নিয়ে যাব, ওকে? ইরফান নেওয়াজের মা রুনা নেওয়াজ ছেলের কথাই তপ্তা খেয়ে চেয়ে আছে। তার ছেলে মেয়েটাকে বিয়ে করবে না বলে তাদের মেন্টাল বানিয়ে দিচ্ছে। আল্লাহ! অতঃপর রেগে বলল, তুমি লিমিট ক্রস করছো ইরফান। এটা কি ধরনের কথা? তোমার বাবা আর মেয়ের বাবা ছোটবেলায় একসাথে পড়েছে, খুব ভালো বন্ধু ছিলেন তারা। এরপর হঠাৎই মেয়েটার বাবা মারা গেল, মেয়ের মা তাকে নিয়ে চিন্তায় থাকে। তাছাড়া তোমার বাবার বন্ধু তোমার বাবাকে অনেক হেল্প করেছে, তার সামান্য প্রতিদান এভাবে দিতে চাইছে, তুমিও মেনে নাও। ইরফান 2 হাত মাথার চুল টেনে বলল, উফ, বাবা ঋণ শোধ করবে তো আমাকে কেন বলির পাঠা বানাচ্ছে? যেহেতু বাবার ঋণ শোধ করতে হবে, তো বাবাই বিয়েটা করে নিক। আমি কোনো বাচ্চাকে বিয়ে করে কোলে তুলে ফিডার খাওয়াতে পারবো না, সরি। ছেলের কথায় রুমা নেওয়াজ বিস্ময়ে চোখ বড় বড় করে তাকালো। ইরফানকে ধমকে বলল, কি বলছো, বুঝে বলছো? ইরফান নিজেও থতমত খেয়ে গিয়েছে কথা বলে। রাগে কি বলে ফেলেছে নিজেই বুঝতে পারেনি। মাথা নিচু করে চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলল। পেছন থেকে ইরফানের বাবা তাকে নেওয়াজ গম্ভীর গলায় বলল, তোমাকে বিয়েটা করতে হবে ইরফান। তোমার কোনো ফ্রেন্ডকে ইনভাইট করতে চাইলে করতে পারো। আগামীকাল রাতের মধ্যেই আমরা বৌমাকে নিয়ে রওনা হব ইনশাআল্লাহ। ইরফান অদ্ভুতভাবে তার বাবার দিকে তাকালো। 2 দিন হলো গ্রামে এসেছে তারা। মূলত ইরফানের ফুপুর বাড়ি গ্রামে, মাঝে মাঝে আসা হয়। তবে এইবার এসে তার গলায় বাচ্চা ঝুলিয়ে দেবে, জানলে এই গ্রামে প্রায়ই রাখতো না। বাবার দিকে তাকিয়ে রেগে বলল, বাবা, তুমি কি জানো তোমার ফ্রেন্ডের মেয়ের জন্য আমার চাকরি চলে যেতে পারে? এরপরে তুমি আমার সাথে একটা বাচ্চাকে জড়াতে চাইছো? তারেক নেওয়াজ ভাবলেন ছেলের কথা ফেলে দেওয়ার নয়, সময় নিয়ে কি যেন ভাবলেন। তারপর গম্ভীর গলায় বললেন, তোমার ভার্সিটিতে কেউ না জানলেই তো হলো ও আমার মেয়ের পরিচয়ে থাকবে। মেয়ের বয়স হলেই তোমাদের আনুষ্ঠানিকভাবে বিয়ে হবে ইনশাআল্লাহ। তোমার ভার্সিটির সবাই তো বাসায় এসে তোমার বউকে দেখছে না, তাই না? ইরফান হাত মুষ্টিবদ্ধ করলো। রাগে তার শরীর কাঁপছে। বাবার কথার পিঠে শুধু বলল, আমি কোনো বাচ্চাকে বিয়ে করতে পারবো না, সরি বাবা, আমি আজকেই ব্যাক করব। এই বলে হন হন করে ঘর থেকে বেরিয়ে গেল। তোর বাইকের চাবিটা দে। ইরফানের কথায় শুদ্ধ ভ্রু কুচকে তাকালো। সে বাড়ির সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে, মূলত বাজারের দিকে যাবে বলে। বাইক নিয়ে যাবে ইরফান শুদ্ধর মামাতো ভাই। শুদ্ধ ইরফান একটা ইউনিভার্সিটির লেকচারার, শুধু ঢাকাতেই থাকে চাকরির সুবাদে। ছুটি পেয়ে ইরফানদের সাথে নিয়ে তাদের বাড়িতে এসেছে। আগামীকাল একসঙ্গেই আবার ব্যাক করবে। পকেট থেকে বাইকের চাবি বের করে ইরফানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, বাজারের দিকে যাব, তুই বাইক চালাবি? মা ইরফান কোনো কথা বলল না। শুদ্ধর হাত থেকে বাইকের চাবি নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দেয়। শুদ্ধ ভ্রু কুচকালো। ইরফানের কি হয়েছে? মনে হচ্ছে রেগে আছে। বাইকে উঠে বসার জন্য এক পা তুলল। ইরফান বাইক এক টান দেয়। শুদ্ধর ডান পা ঠাস করে মাটিতে পড়ে যায়। ছেলেটা তবদা খেয়ে চেয়ে থাকে। ইরফানের হাওয়ার বেগে চলে যাওয়ার পথে উল্টে পড়তে পড়তে বেঁচেছে। এত বড় ছেলে হয়ে এইভাবে মুখ থুবড়ে পড়লে মানিজ্জত কিছু থাকতো না। দাঁত কিরমিট করে তাকিয়ে রইল ইরফানের অদৃশ্য হওয়ার পানে।
কার উপরে রেগে আছে কে জানে, সেসব রাগ তার কাছে এসে ঝেড়ে গেল। মামার ডাকে শুদ্ধর হুঁশ ফিরে। তারেক নওয়াজ গম্ভীর গলায় বলে, তোমার ভাইকে বোঝাবে আগামীকাল যেন আমাকে অপমান হতে না হয়, বুঝেছো? শুদ্ধ মাথা নাড়ল, মানে বুঝেছে, কিন্তু কি বোঝাবে সেটাই তো বুঝলো না। আমতা আমতা করে প্রশ্ন করলো। মা বলছিলাম ইরফানকে কি বোঝাবো? তারেক নওয়াজ যেতে যেতে বলল, আগামীকাল তোমাদের গ্রামের এক মেয়ের সাথে ইরফানের বিয়ে। শুদ্ধ মুখ গোল করে বলে, ও, এইবার বুঝেছি ব্যাপার। বাপ বেটা এই নিয়ে ঝামেলা করছে। বাপ বেটাকে বিয়ে করাবে, কিন্তু বেটার তো বিয়ে করার স্বাদ নেই। বাপ তা বোঝে না। দুজনেই যে এক গোয়ালের গরু, দুজনের রাগ জেদ সমান সমান। বাপ বলেছে বিয়ে দিবে, মানে দিবেই। বেটা বলেছে বিয়ে করবে না, মানে করবে না। তাহলে জিতবেটাকে? একটু থেমে গম্ভীর ভাবনায় নিয়ে বলে, মামা আমাকে বোঝাতে বলে গেল, ট্রিক্স তো বলে গেল না। বেটাকে নিজের মতো ঘাটতেরা বানিয়ে বোঝানোর দায়িত্ব দিচ্ছে আমার উপর। এসব মানা যায়? আমার মামিটাকে জ্বালিয়ে খাই। ইস কি কষ্ট আমার মামির জীবনে। দুই ঘাটতেরা টুপ করে এসে কোথা থেকে যে পড়লো। কথাগুলো বিড়বিড় করে বলে নিজেই নিজের মুখ চেপে ধরলো। আওয়াজে তো বেফাস কথা হচ্ছে কেন তার মুখ দিয়ে। বাপ বেটা তাকে একসঙ্গে ধরলে সে পালাবে কোথায়? স্কুল থেকে এসএসসির অ্যাডমিট নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ রাস্তার পাশে ফুচকা চটপটের দোকানে চোখ পড়ল মায়রার। অনেকদিন পর এই বুড়ো দাদুকে দেখলো। কোথায় হারিয়েছিল কে জানে। যদিও তার স্কুলে আসা হয় না, ফাইনাল এক্সামের খুব বেশি দেরি নেই। যাক, আজ তো সে আর এই দাদুর দুজনকেই হাজির তার পছন্দের ফুচকা চটপটি নিয়ে। পেট পুড়ে খেয়ে তবেই আজ বাড়ি ফিরবে। যদি বাড়ি গেলে তার মা তাকে আরও কিছু আপ্যায়ন করে খাওয়াবে, যা খেলে পেট ভরে না, গা ভরে যায়। মায়ের হাতের স্পেশাল খাবার যার নাম মা ছাড়া আর কী বা হবে। এসব ভাবনা আপাতত বাদ রাখলো। ফুচকার দিকে তাকিয়ে জিভে জল চলে আসলো। কার্টুনের মতো জিভ বের করে শব্দ করতে ইচ্ছে করলো, কিন্তু এটা তো রাস্তা। এসব বাদ দিয়ে রাস্তার ওপাশে যাওয়ার জন্য দ্রুত কদম ফেলে দৌড়াতে লাগলো। রাস্তার মাঝ বরাবর গেলে হঠাৎ দ্রুতগামী একটি বাইক দ্রুততার সহিত ব্রেক কষল। রাস্তার মাঝে সাদা হিজাব পরিহিত এক রমণীকে দেখে। মায়ের বাইকের শব্দ পেয়ে ডান দিকে ফিরে তাকালে তার চোখ বড় বড় হয়ে যায়। বাইকের সামনে চাকা মায়ের পায়ের সাথে লেগে মেয়েটা ধপাস করে উপর হয়ে পড়ে যায় পিচঢালা রাস্তার উপরে। কিন্তু যেমন ছোটবেলায় বাচ্চারা দৌড়াদৌড়ি খেলতে গিয়ে উপুর হয়ে পড়ে, বাইকে বসে ছেলেটি মেয়েটির ওপর বাইক চালিয়ে দেওয়া থেকে রোধ করতে পারলেও মায়রার পায়ের সাথে হালকা বেজে যায়। বাইকের সামনে চাকা, ডান পায়ের গিরার একটু উপরে চাকার দ্বারা বাড়ি খেয়ে মায়েরা কুকড়ে উঠল। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল। পেটে হালকা চাপ পড়ায় মৃদু আওয়াজে আর্তনাদ করে উঠল। আজ বোধহয় তার উপরে যাওয়া টিকিট কাটা হয়েই গেল। মনে মনে আওড়ালো, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু পর নিজের দিকে খেয়াল করে দেখলো না, সে বেঁচে আছে। মনে মনে আলহামদুলিল্লাহ পড়ল। রাস্তা পিচের হওয়ায় বেশ ভালোই ব্যথা পেয়েছে। দুই হাঁটুতে বোধহয় ছিলে গেছে। যেখানটায় চাকা গেছে সেখানে বোধহয় কেটে গিয়েছে। ব্যথায় আঘি পল্লব পানিতে ভরে উঠেছে যেন। টোকা দিলেই টপ টপ করে পানি ঝরবে। মায়েরা ধীরে ধীরে ওঠার চেষ্টা করলো। দুজনেই হাতে তালু জ্বলছে। দুই হাতে তালু জ্বলছে। ইরফান বাইক থেকে নেমে দ্রুত পায়ে মায়রার নিকট এসে দাঁড়ালো। অতঃপর গম্ভীর কণ্ঠে বলল, হেই, আর ইউ ওকে? ততক্ষণে মায়েরা বেশ কষ্ট করে উঠে সোজা হয়ে বসেছে। দাঁড়াতে পারবে কিনা তা নিয়ে দ্বিধায় ভুগছে। ইরফানের কথায় কোনো উত্তর করলো না। এই বেয়াদব লোকটার জন্যই তার এই অবস্থা। ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে মায়েরা। অর্ধেক দাঁড়িয়েও পায়ের সাথে বড় হিচাব বেঁধে আবারও ঠাস করে পড়ে যায়। মায়েরার মুখে অসহায়ত্ব ফুটে উঠেছে। কোমরে কত ব্যথা পেল। ইরফানের চোখে মুখে বিরক্তিকর ছাপ স্পষ্ট। রাগ এবং অহমিকা সত্ত্বেও সে মেয়েটিকে যেচে প্রশ্ন করলো, কিন্তু মেয়েটি কোনো উত্তর দিল না। ইরফানের মধ্যে এক অদম্য ক্ষোভ জেগে উঠল, যেন মুহূর্তে সে মেয়েটির মুখে একটি থাপ্পড় দিতে পারলে শান্তি পেত। মায়েরা ভাবছে লোকটা যাচ্ছে না কেন,
ভাবনার মাঝেই তার সামনে একটা হাত নিজের দিকে এগিয়ে আসতে দেখে মায়েরা ভীত হয়। এই লোক তাকে ধরতে আসছে কেন? তার দিকে এভাবে হাত এগিয়ে আনছে কেন? রেগে গেল মেয়েটা। ভয়কে তাড়িয়ে ছেলেটার বাড়ানো হাতের দিকে দৃষ্টি রেখে কণ্ঠে ঝাঁজ নিয়ে বলল, একদম আমাকে ছোবেন না। মেয়েদের ছোঁয়ার অভ্যেস নিয়ে বাইরে বের হন কেন? হ্যাঁ, অসহ্য লোক যত সব। ইরফান বাইক থেকে নেমে আসলে তার পকেট থেকে বাইকের চাবিটা রাস্তায় পড়ে যায়। সেটা তুলতেই হাত বাড়িয়েছিল, কিন্তু মায়রার কথা শুনে তার হাত থেমে যায়। অর্ধেক উপর হয়ে শক্ত চোখে একবার মায়রার দিকে তাকায়। ইচ্ছে করছে মেয়েটাকে থাপড়িয়ে গাল লাল করে দিতে। এমনিতেই তার বাবা মা এক বাচ্চাকে তার গলায় ঝুলিয়ে দিতে চাইছে বলে তার মাথা ঠিক নেই। মাথা ঠান্ডা করতে বের হলো, এখানে আরেক বাচ্চা এসে জুটলো, আবার তাকে ভুলভাল পদবিও দিচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। শক্ত মুখের গম্ভীর চাহনি যুবকটি দাঁতে দাঁত চেপে আওড়ায়। ইডিয়েট। এসব রাস্তায় পড়ে থাকা চাবিটা তুলে নিল। মারা ইরফানের ইডিয়েট বলা কথাটা শুনেছে, কিন্তু হাত পা কোমরে ব্যথা পেয়েছে ভালোই, তাই আপাতত শরীরের ব্যথায় জর্জরিত হয়ে রইল। মায়েরা মাথা নিচু করে লোকটার পায়ের জুতোর দিকে চেয়ে আছে। চাবি তুলে নিয়ে এখনও এমন খাম্বার মতো সামনে দাঁড়িয়ে আছে কেন বুঝলো না। কিছুক্ষণ পর মায়েরা মাথা তুলে তাকায়। ছেলেটার পা থেকে মাথা পর্যন্ত দেখলো, পা থেকে গলা পর্যন্ত একদম ঠিক আছে। ধূসর কালার প্যান্ট, শরীরে কালো শার্ট জড়ানো, শার্টের হাতা কোনোই পর্যন্ত গোটানো, কিন্তু মাথার দিকে নজর পড়তেই মায়ের চোখ বড় বড় হয়ে গেল। ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল। এটা মানুষ, মানে সুস্থ মানুষ নাকি পাগল? পা থেকে গলা পর্যন্ত তো সুস্থই লাগে, কিন্তু মাথার চুলে এত বড় কেন? মায়েরা এভাবে কাউকে দেখেনি। ছোটবেলায় হয়তো পাগলদের দেখেছিল, এতেও কি পাগল নাকি? ছেলেটার চোখের মনি বাদামি, গায়ের রং উজ্জ্বল ফর্সা, কালো কিচমিচে চাপদাড়ি, ঘাড় সমান মাথা ভর্তি ঝাঁকড়া চুল, মুখাবয়বে দীর্ঘ গম্ভীর্যের ছাপ। ইরফানের ফোন কানে নিয়ে কার সাথে যেন কথা বলছে। মারা বিরক্ত হয়ে ধীরে ধীরে বেশ কসরত করে উঠে দাঁড়ালো। ভালোই ব্যথা পেয়েছে মেয়েটা। ডান হাতে তুলে কোমরের এক পাশে রেখে বাম পায়ের ওপর সব ভর দিয়ে দাঁড়ালো। ইরফান বাম হাত পকেটে গুজে ডান হাতে ফোন কানে নিয়ে কথা বলছে খুব সিরিয়াস মুডে। অবশ্যই ইরফান মানেই সিরিয়াস। তার সামনে কেউ জোকস বললেও তার শক্ত মুখাবয়ব থেকে নড়চড় হয় না। মায়ার কেন যেন রাগ লাগলো, চেঁচিয়ে উঠল, লাইসেন্সবিহীন বাইক চালাতে এসেছেন কেন মিস্টার? ইস, আমার হাত পা কোমর সব ভেঙে দিল। মায়রার কথায় ইরফান ভ্রু কুচকে তাকালো মায়রার দিকে, গম্ভীর গলায় বলল, ওকে বাই। এরপর কল কেটে ফোন পকেটে রাখে। মায়রার দিকে তাকিয়ে বলে, হোয়াট? মায়রা রেগে বলে, বধির নাকি? একটা মেয়ের অ্যাক্সিডেন্ট ঘটিয়েছেন আপনি, আর এখন হোয়াট ফট করছেন? ইরফান আঙ্গুল উঁচিয়ে শক্ত গলায় বলে, এই লিসন, জাস্ট স্টপ। মায়রা বিরক্ত হলো। বাদামি চোখের মনি, চাপদাড়ি, জঙ্গলিদের মতো ঘাড় সমান বড় বড় ছাকড়া চুলওয়ালা ছেলেটা ইংরেজদের মতো শুধু ইংলিশ ঝাড়ছে। মায়রা কণ্ঠে ঝাঁজ ঢেলে বলে, এই বিদেশি বিলাই বাংলাদেশে ইংরেজদের কোনো জায়গা নেই। বাংলাদেশে থাকতে হলে বাংলা বলুন। ইরফান হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে মায়রার পানে। মায়রা একটু ভয় পেল হয়তো। ইরফান শক্ত কণ্ঠে বলে, আর একটা বাজে কথা বললে থাপড়িয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড গার্ল। কথাটা বলে আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দ্রুত পায়ে বাইকে উঠে বাইকে স্টার্ট দিয়ে মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা কোমরে হাত দিয়ে পেছন থেকে চেঁচিয়ে বলে, আলা ঘুষ দাতা, নিশ্চয়ই ঘুষ দিয়ে লাইসেন্স পেয়েছে, আর এখন রাস্তায় এসে আমার মতো বাচ্চার কোমর ভাঙছে, আমাকে ছুতে আসছে, শালা বেয়াদব। ইরফান বোধহয় মায়রার বলা প্রথম দুটো শব্দ শুনতে পেয়েছে। বাইকের স্পিড বাড়িয়েছে। ইচ্ছে তো করছে এই মেয়ের উপর বাইক তুলে দিতে। উফ, এত চাপ নিতে পারছে না। মায়রা খাওয়ার মুড নষ্ট করে দিয়েছে এই লোকটা। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে লাগলো। পিড়পিড় করে লোকটাকে বকতে লাগলো, মেয়েটা ভালো, অনেকের কাছে শুনেছি, একটু চঞ্চল তবে ভদ্র। বাবা নেই, বুঝতেই পারছিস। দেখবি মেয়েটা ছোট হলেও ইয়া বড় বুঝদার হবে। চায়ের টং দোকানের পাশে বাইকে বসে আছে ইরফান।
তার সামনে দাঁড়িয়ে শুদ্ধ তার মামাতো ভাই ইরফানকে বোঝাচ্ছে। ইরফানের গম্ভীর মুখাবয়ব এর কোনো পরিবর্তন নেই, এক মনে ফোন স্ক্রল করছে। শুদ্ধ হতাশার নিঃশ্বাস ফেলে দোকান থেকে 2 কাপ চা এনে 1 কাপ ইরফানের দিকে এগিয়ে দিল। ইরফান গম্ভীর গলায় বলল, ব্ল্যাক কফি আন। শুদ্ধ ভ্রু কুঁচকে বলল, এই গ্রামে তোর জমিদারি ব্ল্যাক কফি কোথা থেকে আমদানি করব, এটা দিয়ে চালিয়ে নে। ইরফান কিছু বলল না। শুদ্ধ বুঝলো এ খাবে না, নিজেই 2 কাপ চা সাবার করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এরপর কাপ দুটো রেখে এসে বলল, বলছিলাম বিয়ে তো হবেই, মেয়েটাও বাচ্চা, তুই চুলগুলো এবার না হয় কেটেই ফেল, নয়তো বাচ্চাটা ভয় পাবে। ইরফান কথাটা শুনে শক্ত চোখে শুদ্ধর দিকে তাকালো। রাতের অন্ধকারে চায়ের দোকানে মৃদুভাবে আলো ইরফানের মুখে এসে পড়ছে। শুদ্ধ দেখলো ইরফান তার দিকে খেয়ে ফেলা চোখে তাকিয়ে আছে। শুদ্ধ মেকিয়ে এসে বলল, মিস্টেক, তোকে তামিল মুভির নায়কদের মতো লাগছে রে। বাচ্চাটা তোকে দেখে ক্যারাশ খাবে, সত্যি বলছি। ইরফান ডান হাতে শুদ্ধর কলার ধরে মেজাজি গলায় বলে, আমি কোনো বাচ্চাকে বিয়ে করব না, আর একটা বাড়তি কথা বললে তোর গ্রামেই তোকে বানি চাপা দিয়ে দিব। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ওকে, আমার কলার ছাড়, তোকে বিয়ে করতে হবে না। ইরফান শুদ্ধর কলার থেকে হাত সরিয়ে বাইকের 2 পাশে পা দিয়ে বসে টান দিয়ে চলে গেল। শুদ্ধ বিরক্ত হলো, ই আবার কই যায়। ইরফান কবুল বলে উঠে দাঁড়ালো। অতিরিক্ত রাগে তার পুরো শরীর যেন ধোঁয়া বের হচ্ছে। সে গাড়ি নিয়ে প্রায় অর্ধেক রাস্তা চলে গিয়েছিল। তার মা নাকি অসুস্থ হয়ে গিয়েছে, এসে দেখেছে সত্যিই অসুস্থ হয়ে গিয়েছে। প্রেশার ফল করেছিল, কিন্তু এইভাবে তাকে বিয়ে করানোর জন্য তার বাবা মা এমন উঠে পড়ে লেগেছে কেন বুঝল না। বিয়ে করিয়েই ছাড়লো। এইখানে বেশিক্ষণ থাকলে একটা অঘটন ঘটবে। কোনো দিকে না তাকালো না, হনহন করে বাড়ি থেকে বেরিয়ে গেল। তারেক নেওয়াজও রোমা নেওয়াজ ছেলের ব্যবহারে বেশ বিব্রত বোধ করলেন। মায়েরার মা ভ্রু কুঁচকে তাকায়। ছেলেটা তার সাথে একবারও কথা বলল না। তিনি কি ভুল করলেন? তারেক নেওয়াজের দিকে চোখ পড়তেই সব ভাবনা দূর হয়ে গেল। লোকটা তার প্রাক্তন স্বামীর বন্ধু কম, ভাই বেশি। তার মেয়ে এই লোকটার বাড়ির বউ এখন, সেও চিন্তামুক্ত। মেয়েটিকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় ছিলেন মায়েরা। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। তার মা তাকে এত তাড়াতাড়ি কেন বিয়ে দিল? তার বাবা নেই তাই বলে সে এতটাই বেশি হয়ে গেল? এসএসসি পরীক্ষাটা পর্যন্ত দিতে দিল না, তাকে বিদায় করিয়ে ছাড়লো। তার বোনদের থেকে শুনেছে তার বর তার থেকে অনেক বড়। তার মা তার সাথে এমনটা কি করে করতে পারলো? নিজের বাবা নেই বলে বুড়োর সাথে বিয়ে দিবে? ভাবনার মাঝেই মায়রার মা মায়রার ঘরে এসে মায়রার মাথায় হাত বোলায়। মায়রা ফুপিয়ে ওঠে। মোহনা বেগম মেয়ের মাথায় চুমু খেয়ে বলেন, আমি তোর মা, খারাপ চাই না তোর। তোর দায়িত্বটা কারোর হাতে দিয়ে আমি এবার নিশ্চিন্ত হলাম। ও বাড়ি গিয়ে আমার মান রাখবি কেমন? সবার সাথে মিলেমিশে থাকবি। তোর সুখী মুখটা দেখতে চাই, তাই এই বিয়েটা মেনে মন দিয়ে সংসার করবি কেমন? মায়রার চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। ভাঙা গলায় মাথা নিচু করে আওড়ায়, আমার নিজের আব্বু বেঁচে থাকলে আজ এই দিন দেখতে হতো না, তাই না মা? সৎ আব্বুরা বুঝি মেয়েদের তাড়ানোর জন্য এইভাবেই উঠে পড়ে লাগে। মায়রার মা কিছু বলতে পারলেন না। মায়রা নাক টেনে বলল, চিন্তা করো না মা, আমি আর তোমার সংসারে ঝামেলা বাড়াবো না, তোমরা ভালো থেকো। কথাটা বলে নিজেই হারিয়ে গেল। মায়রার মা ছলছল দৃষ্টিতে চেয়ে রইল মায়রার দিকে। মায়রার বাবা মারা যাওয়ার 2 বছরের মাথায় তারেক আবারও বিয়ে দিয়ে দেয় তার বাসা থেকে। মায়রা তখন ক্লাস 4-এ পড়ে। বিয়ের আগে সে বলেছিল তার একটি মেয়ে আছে। প্রথম ভালোই চলছিল, কিন্তু যতদিন যেতে লাগলো তার স্বামী যেন মায়রার প্রতি বিরক্ত মাত্রা বাড়তে লাগলো। মায়রাকে সে ভালো রাখতে পারেনি মা হয়েও। এখন মেয়েরও একটু সুখের আশায় মেয়েটাকে ভালো ফ্যামিলির হাতে তুলে দিতে পেরে হাজার কষ্টের মাঝেও ভালো লাগলো। অন্তত এই বাসায় মায়েরা যেভাবে থেকেছে তার চেয়ে তো ভালো থাকবে। মা হয়ে আর কি বা চায় মেয়ের জন্য? আমাকে ব্ল্যাকমেল করে বিয়ে করিয়েছো, ভালো কথা। তবে এর সাথে সংসারটা আমি করতে পারবো না, এটা মাথায় রেখো।
বিয়ে করিয়েছো, ছেলের বউ পেয়েছো, এবার তোমরা দুজনেই ওর সাথে সংসার করো বসে বসে। এই বাচ্চাকে যেন আমার আশেপাশে না দেখি। হাই রিপিট, ওকে আমার আশেপাশে যেন না দেখি। কথাগুলো বলেই হনহন করে নিজের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল ইরফান নেওয়াজ। রুমা নেওয়াজ, তারেক নেওয়াজ দুজনেই হতভম্ব চোখে চেয়ে রইল তাদের ছেলের পানে। মায়ের মাথায় ঘোমটা টানা, মাথা নিচু করে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ছে। যার সাথে বিয়ে হয়েছে তার মুখটাই দেখেনি। তার আগে এমন তিক্ত বাক্য শুনে মায়েরার ছোট্ট হৃদয়টা ব্যথায় ভরে উঠল। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকেন। এরপর স্ত্রী রুমার দিকে তাকালেন। তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই চেয়ে আছে। তারেক নেওয়াজ গলা ছেড়ে বলল, তারা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? হাজব। রুমা নেওয়াজ ফোঁস ফোঁস করতে করতে বলে, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফোঁস করে শ্বাস ফেলে বলে, না, মেটেনি। মানে তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুঁড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভোতা মুখে বলে, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি, সে বিয়ে না হওয়ার আগেই সাত কেন মিটবি? দ্বিতীয় বিয়ে করাবো কেন? রুমা নেওয়াজ বোকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রেগে গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের ভেতরে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে না। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেলেন। কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার ওপর লাল হিজাব বাঁধা। তারেক নেওয়াজ মায়েরার মাথার উপরে হাত রেখে নরম গলায় বললেন, আম্মু, ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করে এই দুই দিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানায়। তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা ভোলা ভালা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজরই দিতেন না। কিন্তু ছেলে যে একটাই। তার বন্ধু এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারে কিভাবে? মায়েরার মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝেছো? আমার মেয়ে আমার বাসায় থাকবেই, আর কোনো দিকে মন দিবে না, শুধু পড়াশোনায় মন দিবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা না করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে হাজার গুণ ভালো। তারেক নেওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নেওয়াজকে চেনে। তিনি তাদের বাড়ি বেশ কয়েকবার গিয়েছিলেন, ভালো মন্দ জিজ্ঞেসও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিল সেটা সে জানতো, কিন্তু তার পরিবার কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সবাই সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে। কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রাম তার ভালো লেগেছে বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীদের সবাই মিলে একটা ট্যুর দেবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা মা ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দিবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়িতে যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না, তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তি ছড়াছড়ি। এর মাঝেই একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাইয়ের নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটি শুনে তার হজম করতে পারছে না। পাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে। ও পাশে ইনায়ার খবর নেই। ইনায়ার খালাতো বোন যাহারা এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকিয়ে দিয়ে বলে, এই কি হয়েছে তোর? খালু ওপাশ থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনিয়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় যাহারা শুনতে পেয়েছে ইনায়ার বাবার গলা। ইনিয়া কোনো রকমে বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকে আসছি খালামণিদের সবাইকে নিয়ে। এখন রাখছি, বাই বাই। বলেই কল কেটে দেয়। যাহারা ভ্রু কুচকে চেয়ে আছে ইনায়ের দিকে।
ইনিয়া হাতের ফোনটা রেখে খুশিতে জাপটে ধরে জাহারাকে। তারপর জাহারা 2 হাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলে। তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে? ইনায়া তার ঘোরানি থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গিয়েছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ার বিয়ে হয়ে গিয়েছে। তুমি ভাবতে পারছো, ইরফান ভাইয়ার বউ হয়ে গিয়েছে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না তোমরা, জানি, কারণ সবাই ভাইয়াকে জানো। সবাইকে না জানানোর চেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে ইরফান ভাইয়ার নাকি বিয়ে হয়েছে। বাহ, কিভাবে সম্ভব! আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। যাহারা শুদ্ধ চোখে ইনায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগলো। ইনায়া তার ফোন দিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার তেরা নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সে মেয়ে কতটা স্ট্রং হবে সেটা ইনায়ার ভাবনার। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়ে যায়। ফোন রেখে দেয় মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে। কিছু বলার আগে ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি খুশি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলে তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকেই বলেনি। ইরফান টেবিলের উপরে ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়ার নীরবতা কাজ করতে করতে গম্ভীর গলায় বলে, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে, ওকে রেডি থাকতে বলিস। যাহারা কোনো ভাবান্তর নেই। ইনায়ার বরাবর ঢোকিলছে। কোনো দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মেকি হেসে বলে, ভাইয়া কংগ্রেচুলেশন। ইনায়ার কাজে ডুবে থেকেই ভ্রু কুচকে বলল। হোয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে সে কংগ্রেস করছে, অথচ তার ভাই বলছে কেন সে কংগ্রেস করছে। তার মাঝে আবার এসব কাজে বাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরাটা একটু ঘোরাবে ভাইয়া? ইরফানের হাত থেমে যায়। ভ্রুকুচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায়া বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রেগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওই পাশে ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? জাহারের দিকে খেয়াল করলো, দেখলো সে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, যাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। যাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশ শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না, এখন কি হবে? যাহারা উৎফুল্ল হয়ে বলে, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে উঠে বুকে থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? যাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এই মেয়ে, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান বেলকনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হইলে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। ইনায়া বলায় মনে পড়লো, তার থেকেই অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে, উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীরে বেয়ে পানির কণা চুইয়ে চুইয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেওয়ালে দুটো পাঁচ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে রেডি হয়। হাত ঘড়িতে একবার সময় দেখলেও 12টা 30। মায়েরাকে তার শ্বশুর একটা ঘরে নিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল।
এরপর নামাজ পড়ে নিল। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফনিল থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝেই এই টাফনিল তার প্রয়োজন পড়ে। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিংয়ে পানি আছে নিশ্চয়ই। জিরো বাতির আলোয়, ডাইনিংয়ে আবছা আলোয় ভরপুর, সবই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না। জিরো বাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতেই পা টিপে টিপে এগোয়, পাছে কেউ জেনে না যায় সেই ভয়ে। ডাইনিং টেবিলের ওপর এক জগ পানি ভর্তি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠে ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারিদিকে অন্ধকার। ভয়ে ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পেছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ আর এক হাতে মুখ চেপে আছে। এক্ষুনি গলা ফেটে চিৎকার দিলে কী বাজে অবস্থা হতো। ইরফান বাইরে বেরোচ্ছিল। হঠাৎই তার পিঠে এসে কিছু ধাক্কা লাগে। ব্রুকুচকে পেছনে ফিরে তাকায়। ঝাপসা আলোয় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই। বাকি এই উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখলেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়েরার মাথা ব্যথা সরানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়াতেই ইরফান মায়েরার কোমর সমান ঝুটি করা চুল ডান হাতে টেনে ধরে। হাত ঘুরিয়ে দুইবার পাচায়। মায়েরার ব্যালেন্স সামলাতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলেও তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চেপে দাঁতে দাঁত চেপে নিরাট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে এসেছো? মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসমি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত করে ধরায় ব্যথায় পায় মেয়েটা। দুই হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতের দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো। ড্যাম ইট। কথাটা বলে মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েক পায়ে গিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। আর জগের পানি থেকে কিছুটা পানি তার জামায়ও পড়ে যায়। মায়েরা রাগ লাগলো। সে পানি নিতে এসেছিল। এই বেয়াদব লোক তার সামনে পেছনে ডানে বামে কেন যাবে? রাগে উল্টো ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় যে দেখলো পেছন থেকে লোকটির অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরার হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরা কে আর কে পায়। ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দেয় দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পেছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে নেই আমার। অমন ভদ্র বাবার এমন বেয়াদ্দব ছেড়ে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলেও শেষ, তার ঘরে পৌঁছানোও শেষ। ঠাস করে দরজা লাগিয়ে ছিটকানি লাগিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এদিকে ইরফান সাপের মতো ফোঁসফোঁস করছে। মাত্র গোসল করে বেরিয়েছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক জগ পানি ঢেলে দিয়েছে। আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায়। দরজা আটকে। দুই হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে। কয়েকবার এপাশ ওপাশ করে গায়ে জোরে দরজার একটা লাথি বসায়। হিসিয়ে একটা কথাই বলে, I will just kill you, idiot girl. এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায়। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে। অমন বরের পেছনে মায়েরা ঘুরবে? সে এত সস্তা নাকি? ঠিক করেছে, পানি ছুঁড়েছে। যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে এত সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো আর বললো আগামীকাল তার কি হবে তা ভেবেই একটা ঢোক গিলল। আর ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বেড়ে গেল। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে?
বিরক্তির নিঃশ্বাস ফেলে এগিয়ে শুয়ে পড়ল। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। ওফ, অনবরত বেল বাজানোর শব্দে শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করে বলল, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায়। না, থামাথামির নামই নেই। শুধু বিরক্তিতে চোখ মুখ কুঁচকে পিটপিট করে চোখ খুলে তাকায়। পাশে থেকে ফোন নিয়ে সময় দেখলো 1:20। শুদ্ধ অলসতা বেড়ে উঠতেই দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো। একে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? 2 হাতে চোখ কষলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশে কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে বলল। কি রে, উত্তর দে। এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি ছি ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল, বিয়ে করতে না করতেই এই হাল। ইরফানের আগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মেকি হেসে বলে, শরীরে কিছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথার চুল মুষ্টি করে ধরে তাতে দাঁত চেপে বলে, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বউয়ের সম্পদ ধরেও টান দিয়ে দিস, সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এই বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বললেও লাভ নাই। শুধু ভ্রু কুঁচকে বলে, কেউ কি মরেছে? 40 দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজাও করতে দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলে শুদ্ধর বিছানার উপরে হয়ে শুয়ে পড়ল। শুধু ভ্রু কুঁচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল। ডোন্ট ডিস্টার্ব মি। শুদ্ধ হাঁ করে তাকালো। তার বাড়িতে এসব তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলেছে, ডোন্ট ডিস্টার্ব মি। নাইস জোকস। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপরে ধপ করে শুয়ে পড়ল। ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুধু কাঁদো কাঁদো মুখ করে বলে, মির্জাফরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী বউকে মানবি না ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরও ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদায় হ, যা। ইরফান ওই পাশ থেকে একটা বালিশ নিয়েও শুদ্ধর দিকে ছুঁড়ে মেরে বলল। রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমিট করে বলল। বালিশ নিয়ে ঠাস করে মেঝেতেই শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে তার জীবনে এর চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখে মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলে, আবার কি রে ভাই, ঘুমোতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে কাল ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফানের গম্ভীর গলায় বলল। ওপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনে ট্রাউজার ওপরের দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখো, আলগা পিঠ। ইরফান কিছু বলল না। শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরল। ইরফান রেগে বলল, আর একটা লাথি খেতে না চাইলে দূরে যা। অসহায় মুখ করে আরও জাপটে ধরল।
কোলবালিশ পেলে কে ছাড়ে? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে চোখ বুজল। বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেল, ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরও চাপটে ধরে। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না। আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে বেলকনিতে যায়।